ব্যাস এই একটা কথা প্রিমাকে চুপ করিয়ে দিত। কিন্তু আদ্রিতা ইসলাম বেশ বুঝেছিলেন প্রিয় পুরুষের অবহেলা। একদিন হসপিটালের বেডে শুয়ে ভীষণ আকুতি মিশিয়ে জিজ্ঞেস করেছিলেন, মানুষের বয়স বাড়লে বুঝি ভালোবাসা ফিকে পড়ে যায়? দুনিয়ার বিরুদ্ধে গিয়ে তোমায় চেয়েছিলাম, খোদা মঞ্জুরও করেছে আমার আর্জি, কিন্তু এখন মনে হচ্ছে তোমায় পেয়েও আমি পাইনি। আমার মধ্যে হাজারটা কমতি আছে, কিন্তু তুমি তো বলেছিলে এই কমতিটাই তোমার স্বস্তি। তাহলে আজ কেন পাল্টে গেলে রোশন? রওশন ওয়াসিদ প্রতিউত্তর করতে পারেনি। আদ্রিতা ইসলামও আর কথা বাড়ায়নি। এসবের মাঝে নতুন অতিথি হিসেবে নিযুক্ত হয় ফারজানা। ভীষণ অসহায় হয়ে ছুটে আসে আদ্রিতা ইসলামের দ্বার প্রান্তে। তিনি ফিরিয়ে দেননি তাকে, বরং সদরে গ্রহণ করেছিলেন। সময় যেতে থাকে। প্রায় বছর তিনেক চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সুস্থ হয়ে উঠেন আদ্রিতা ইসলাম। বিশাল আয়োজন করে তাকে নিয়ে যাওয়া হয় বাসায়, কিন্তু এই সুসংবাদ নাহারের কাছে বিষের মতো লাগে। ততদিনে রওশন ওয়াসিদের প্রেমে মাতোয়ারা হয়েছিলেন নাহার ওয়াসিদ। আদ্রিতা সুস্থ হয়ে উঠার খবরটা হজম করতে কষ্ট হয়। তিনি পাগলামিতে মত্ত হন। রওশন ওয়াসিদকে কিছুতেই বাসায় যেতে দিতে চান না। রওশন ওয়াসিদ অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় ফিরেন। স্বাভাবিকভাবে বাসায় ফিরে স্ত্রী সন্তানের সাথে সময় কাটিয়ে রাতে ঘুমিয়ে পড়ে রওশন ওয়াসিদ। বন্ধ ফোনে আসা হাজারটা কল SMS ওনার নজরে আসেনি। পরবর্তী সকালে ঘুম ভেঙে উঠতেই দেখে আদ্রিতা ইসলাম ওনার ফোন হাতে ধরে মূর্তির মতো বসে আছেন। অজানা ভয়ে তিনি হকচকিয়ে ওঠেন। আদ্রিতার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে তাকে ধমকে উঠেন রওশন ওয়াসিদ। আদ্রিতা ইসলাম কেবল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, জৈবিক চাহিদা যৌবনের প্রেমকেও ছাপিয়ে যায়। ভালোবাসা তো মনের খোরাক, এসবের মাঝে শরীর শব্দটা সংযুক্ত হলো কিভাবে? আমায় কেন ঠকালে রোশন? রওশন ওয়াসিদ প্রতিউত্তর করতে পারেনি। আদ্রিতা ইসলাম উঠে এসে ওনার কলারে ঝাঁকিয়ে প্রশ্ন করেন, এই শরীরে আমি ব্যতীত আর কত নারীর স্পর্শ আছে রোশন? আর কতজন ওই হৃদয়ের অভ্যন্তরে জায়গা দিয়েছ? ওই পতিতার কাছে শরীরের সাথে সাথে আমার নামের ভালোবাসাটুকুও বিলিয়েছ বুঝি? চোখের ধোঁকা মানুষকে কতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছাতে পারে সেটা প্রমাণ রওশন ওয়াসিদ। নিজের ভুলগুলো স্বীকার করার বদলে আদ্রিতা ওয়াসিদের উপর চড়াও হন তিনি। এক পর্যায়ের মারধর শুরু হয় এবং রওশন ওয়াসিদ গুরুতরভাবে আহত করে ফেলে নিজের স্ত্রীকে। হুঁশে আসতেই ঘর ছেড়ে বেরোতে নিলে দেখলেন দরজার কাছে রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে প্রিমা। তিনি মেয়েকে বোঝাতে এগিয়ে গেলে প্রিমা জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। রওশন ওয়াসিদ মেয়েকে থামাতে পারেনি। প্রিমা ছুটে যায় মায়ের কাছে। মেয়ের আহাজারিতে টিকতে না পেরে আদ্রিতা ইসলামকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে রওশন ওয়াসিদ। এরপর নাহার ওয়াসিদের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তিনি ঘুণাক্ষরও টের পাননি বদরাগী প্রিমা ঠিক এই কাণ্ড ঘটিয়ে ফেলবে। অসুস্থ মাকে হসপিটালে রেখে অতিমাত্রায় রেগে থাকা প্রিমা সোজা হাজির হয় নাহার ওয়াসিদের বাড়িতে। বাবা মায়ের ঝগড়ার মাঝে খুব ভালো মতো এই নামটা শুনেছিল প্রিমা। ক্ষণে ক্ষণে ঘৃণায় গা গুলিয়ে উঠে তার। বাসার ভেতর প্রবেশ করতেই গার্ডস বলে নাহার নেই, কেবল নিহারিকা বাসায় আছে। জবাব চাওয়ার প্রতিপক্ষে সে হুঁশ হারিয়ে ছুটে যায় উপরে। ছাদের দরজার কাছে আসতেই তার কানে বাজে কিছু কথা। নিহারিকা কন্দনরত স্বরে কাউকে বলছে, নিকোলাস, আমি প্রেগনেন্ট। আমার প্রেজেন্ট হাজবেন্ড জানে এটা তার বাচ্চা। তুমি প্লিজ ঝামেলা পাকাইও না। পাপার বদলা নিতে আমি মিথ্যার আশ্রয় নিয়ে ওর সাথে সম্পর্কে জড়ালেও সত্যিকার অর্থে তাকে ভালোবেসে ফেলেছি আমি। আমাকে রেহাই দাও তোমরা, প্লিজ। সবটা শুনে গা গুলিয়ে ওঠে প্রিমার। কথায় আছে বৃক্ষ পরিচয় তার ফলে মিলে। এদের মা মেয়ের অবস্থাও হয়েছে সেম। প্রিমা খুব ভালো মতো জানতো তার চাচি কিংবা চাচাতো বোনের চরিত্র খুব একটা সুবিধার নয়, বিধায় তাদের সাথে কোনোরূপ সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করেনি সে। দুই ঈদে ক্ষণিকের জন্য সকলেই
সমবেত হয় গ্রামের বাড়িতে। অতটুকুই পরিচয় কেবল ছিল, কিন্তু এই সামান্য পরিচয় তার বাবা মায়ের সম্পর্কে এত বড় বিচ্ছেদ ডেকে আনবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি বেচারি। রাগের মাথায় সে ধূপধাপ পা ফেলে নিহারিকার কাছে গিয়ে বলে, লজ্জা করে না তোমাদের? এত নোংরা মন মানসিকতা সম্পন্ন মানুষ হয় সেটা তোমাদের না দেখলে জানতাম না আমি। অসময়ে প্রিমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে নিহারিকা বলে। তো তুই এখানে? প্রিমা চড়া গলায় বলে, এসে অসুবিধা করে ফেললাম? সব শুনে ফেলেছি আমি, এবার সত্যিটা রিভিল করব। নিহারিকা অসহায় কণ্ঠে বলে, প্লিজ এসব করিস না। মানছি আমি খারাপ ছিলাম, কিন্তু বিশ্বাস কর, শাওনের ভালোবাসা আমায় পাল্টে দিয়েছে। প্রিমার কণ্ঠে একরাশ ঘৃণা মিশিয়ে বলল, তোদের মতো চরিত্রহীনকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। আমার আব্বু আম্মুর সংসারটা কেন নষ্ট করেছিস তোরা? এভাবেই চলতে থাকে তাদের প্রশ্ন এবং উত্তরের লড়াই। এক পর্যায়ে দোষ ঢাকতে উত্তেজিত হয়ে পড়ে নিহারিকা। প্রিমাও ক্রমশে ফেটে পড়ে, পাল্টা আক্রমণ করে বসে। ফলস্বরূপ ছাদ থেকে সোজা নিচে সুইমিং পুলে গিয়ে পড়ে নিহারিকা। প্রিমা হতভম্ব হয়ে নিচে যাওয়ার জন্য ছুট লাগায়, কিন্তু মেন ডোরের কাছে আসতেই থমকে যায় তার পদযুগল। দুতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটা সিঁড়ি বেয়ে নিচে নামতে প্রায় 15 মিনিট সময় লেগেছে প্রিমার, কিন্তু এর মাঝে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা পরিকল্পনাও করেনি সে। গেটের কাছে আসতেই দেখে আশরাফ, ওয়াসিদ এবং আরভিদ সহ তাদের পার্সোনাল দুজন গার্ডস নিহারিকাকে ঘিরে দাঁড়িয়ে আছে। গেটের সামনে দাঁড়ানো গার্ডসরা মাটিতে লুটিয়ে পড়ে আছে। উপর থেকে পুলে পড়ায় নিহারিকার তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য পানি খেয়েছে সেফ, কিন্তু অর্ধ অচেতন মেয়েটাকে হাত পা বেঁধে উপর করে শুয়ে রাখার লজিকটা প্রিমার বোধগম্য হলো না। সে এগিয়ে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ভয়াল এক দৃশ্য দেখে থমকে গেল প্রিমা। নিহারিকার মাথার কাছে বসে আশরাফ ওয়াসিক বলছেন, শানকে বরবাদ করতে পাঠিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি দেখি নিজেই বরবাদ হয়ে গেছো। একদম মায়ের চরিত্র পেয়েছো। এজন্যই আমাদের বদনাম রটানোর আগে তোমায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটা বেস্ট অপশন মনে হলো আমার। অতঃপর কোনো কথা না বলে নেহারিকার মাথায় সজোরে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকে আশরাফ ওয়াসিদ। মেয়েটা যতক্ষণ না ছটফটানি শান্ত হলো তার আগ পর্যন্ত অনবরত মারতে থাকলেন। মার্ডারকে অ্যাক্সিডেন্ট ইস্যু সাজাতে বেশি বেগ পেতে হলো না ওনার, কারণ একটু আগেই নেহারিকা মাথা ঘুরিয়ে উপর থেকে পড়ে গিয়েছিল। সবাই ভাববে পরে অকালে প্রাণ হারিয়েছে নেহারিকা ওয়াসিদ। বলা বাহুল্য, আশরাফ চৌধুরী জানতেন না প্রিমার উপস্থিতি। ওদিকে প্রিমা একটু দৃশ্য দেখে নিজের প্রাণ বাঁচাতে সাবধানী পায়ে ছুটে যায় পেছনের এক্সটিক ইন্টারসেরের দিকে। সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও নিয়তি তাকে ছাড় দেয়নি। একজন দক্ষ হ্যাকার ভিডিও ডিলিট করার সময় ছাদের ক্যামেরায় ধারণকৃত দৃশ্যটা আশরাফ ওয়াসিদ দেখলে তিনি বাঁকা হেসে আরেকটা চমৎকার প্ল্যান সাজান। দেখা সাক্ষাৎ শেষে নাহার এবং রওশন ওয়াসিদ যখন বাড়ি ফিরেন তখন গেটের সামনে 3টা লাশ দেখেন। মেয়ের মৃতদেহ দেখে নাহার, ওয়াসিদ কান্নায় ভেঙে পড়েন। কি থেকে কি হয়ে গেল কেউ বুঝে উঠতে পারেনি। তাদের কান্নাকাটি দেখে ভেতর থেকে দীপ্ত পায়ে বেরিয়ে আসে আশরাফ চৌধুরী। আফসোসের কণ্ঠে বলেন, আরে কাঁদছ কেন তোমরা? কর্মফলের শাস্তি পাচ্ছ সেটা বুঝো না? রওশন ওয়াসিদ মুখ তুলে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলেন। কি বলছো ভাইয়া? আশরাফ ওয়াসিদ ভাবশীল কণ্ঠে বলেন, তোমাদের পরকীয়া ধরা পড়ায় রাগের বশে প্রিমা এসে নিহারিকাকে মেরে ফেলেছে। বিশ্বাস না হলে প্রমাণ দেখো। কথাটুকু বলে হাতের ফোনটা বাড়িয়ে দিলেন তাদের দিকে। নাহার এবং রওশন ওয়াসিদ ভিডিওটা দেখে থমকে গেলেন। আশরাফ ওয়াসিদ ফোনটা কেড়ে নিয়ে বলেন, বহুত নাটক দেখছি, প্রচুর অপেক্ষা করেছি, আর পসিবল হচ্ছে না। এবার আসি কাজের কথায়। সবে মেয়ে হারিয়েছ, কিন্তু এরপর সম্মান সম্পদ সবকিছু হারাবে। আর যদি আমার কথা শোনো তবে বেঁচে যাবে। নাহার যেন হতবিলম্ব হয়ে গেছেন। রওশন ওয়াসিদ হতভম্ব কণ্ঠে সুধান। এসব কি বলছো ভাইয়া? আশরাফ ওয়াসিদ সাসপেন্ড না রেখে বলেন, তোর কোম্পানির দিকে বহুদিন ধরে নজর ছিল আমার,
তাই নাহারকে তোর পিছনে লাগিয়েছিলাম। এই জচ্ছর মহিলা তোকে পেয়ে আমাদের ডিল ভুলে গেছে, তাই উপায়ন্তর না পেয়ে আমাকে মাঠে নামতে হলো। তোদের সুখী মুহূর্তের খুব চমৎকার একটা ভিডিও আমার কাছে আছে। তোর কোম্পানি সহ যাবতীয় সম্পত্তি আমার নামে হস্তান্তর না করলে খুব সুন্দর মতো সেসব ভাইরাল হয়ে যাবে। রওশন ওয়াসিদ বিহব্বল চোখে চাইলেন মেজো ভাইয়ের দিকে। মেয়ের লাশ বুকে চেপে রাখা নাহার ওয়াসিদ গর্জন করে বলেন, গিরগিটির বাচ্চা, কি ভেবেছিস তুই? তোকে আমি চিনি না? তোর এই লোভী মন মানসিকতা আগের থেকে জানা ছিল আমার। ভুলে যাস কেন? একান্ত মুহূর্ত একসময় আমরাও কাটিয়েছি। সেই সবের সাথে আমাদের ঘৃণ্য পরিকল্পনার সমস্ত ভিডিও আমার কাছে আছে। আমি বরবাদ হলে তুইও বাঁচবি না, কথাটা মাথায় রাখিস। নাহার ওয়াসিদের কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করেন আশরাফ ওয়াসিদ। তার ড্রাগসের ব্যবসা বেশ ভালো চলছে। বেশি ভালো করতে গিয়ে অর্জিত সম্পদ তিনি হারাতে চান না। ওদের দিকে শেষবারের মতো একবার তাকে হাল ছেড়ে দিয়ে গার্ডের লাশ দুটো নিয়ে তিনি প্রস্থান করেন। সকলের কথা শুনে রওশন ওয়াসিদের মাথা আউলিয়ে যায়। তিনি কত বড় মোহে ডুবেছিলেন সেটা পরিশেষে টের পান। নিজের করা অন্যায়গুলো অজান্তেই মস্তিষ্কে ভেসে ওঠে, কিন্তু ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। নাহার ওয়াসিদ মেয়ের লাশ বুকে চেপে ধরে রওশনের উদ্দেশ্যে বলেন, তোমার মেয়ের জন্য আমার কোল খালি হয়েছে। ওকে আমি ছাড়বো না, নিজের হাতে খুন করব ওকে। রওশন ওয়াসিদ চোখ মুখ শক্ত করে কিছু একটা ভাবেন। নিহারিকার লাশটা সিটকে ফেলে নাহারের বাহু টেনে ধরে কঠোর গলায় বলেন, তোমার মেয়ের মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যাও। বিনিময়ে আমার স্ত্রীর খেতাব পাবে তুমি। আমার অর্থ সম্পত্তি সব তোমার নামে করে দেব আমি। আমার উপর এবং আমার সম্পত্তির উপর কেবল তোমার রাজত্ব থাকবে। যদি আমার সত্য না মানো, তবে পুরো দেশবাসীর কাছে আমি স্বীকারোক্তি দেব যে আমাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তোমার মেয়েকে আমি মেরে ফেলছি। সবাই জেনে যাবে মাশরাফি ওয়াসিদের সতী সাবিত্রী স্ত্রীর নোংরা রূপ। ভেবে দেখো কি করবা। নাহার চিন্তায় পড়ে যায়। সবে পলিটিক্সে প্রবেশ করেছে সে, এখনই এত বড় স্ক্যান্ডাল তার ক্যারিয়ার ডুবিয়ে ছাড়বে। নেহারিকার প্রতি তেমন একটা টান তার কোনো কালই ছিল না। নিজের লাইফ নিজেই আজীবন ব্যস্ত থেকেছেন সে। সবটা ভেবেচিন্তে স্বার্থপর নাহার ওয়াসিদ মেনে নিল সবটা। এরপর সময়ের সাথে সবটা পরিবর্তন হয়ে যায়। রওশন ওয়াসিদ দেন মোহরের 20 লাখ টাকা বুঝিয়ে দিয়ে হসপিটালের কেবিনে দাঁড়িয়ে আদ্রিতা ইসলামকে ইসলামী শরীয়তে মতে ডিভোর্স দেন। এর প্রেক্ষিতে আদ্রিতা ইসলাম কিছুই বলেনি। একজন চরিত্রহীন লোকের সাথে সংসার করা তার পক্ষে অসম্ভব ছিল। বিধ্বস্ত প্রিমা কেবল অপলক দৃষ্টিতে চেয়ে দেখে নিজের নির্মম পরিণতি। ফারজানা শত চেষ্টা করেও তাকে সামলাতে পারেনি। রওশন ওয়াসিদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, একটা খুনের গুনাহ যদি মাফ করা হতো তাহলে ভিকটিম তুমি হতে, আর লোকসমাজ বাবার হত্যাকারী আসামি হিসেবে আমায় চিনত। প্রিমার কথা শুনে রওশন ওয়াসিদের পাশে দাঁড়ানো নাহার চিল্লিয়ে বলেছিল, তুই একটা খুনি, এটা আবার নতুন ভাবে জানার কি আছে? ছাদ থেকে ধাক্কা দিয়ে আমার মেয়েকে ফেলে মেরে দিয়েছিস তুই। নাহারের কথার পরিপ্রেক্ষিতে আদ্রিতা ইসলাম চিল্লিয়ে বলেন, একদম অহেতুক অপবাদ দিবে না, আমার মেয়ে কিচ্ছু করেনি। নাহার ওয়াসিদ দ্বিগুণ স্বরে চেঁচিয়ে বলেন, আমি নাহার স্পষ্টভাবে সত্য বলার ক্ষমতা রাখি। তোমাদের মতো অপরাধ লুকোনো আমার স্বভাবে নেই। কথাটা বলেই একটা ফোন এগিয়ে দেন আদ্রিতা ইসলামের হাতে। ফোনের ভিডিওটা দেখে স্তব্ধ আদ্রিতা ইসলাম মেয়েকে জিজ্ঞেস করেন, এটা সত্যি? প্রিমা ভয়ে জড়সড় হয়ে বলে, না, আমি বিশ্বাস কর। আর কিছু বলার পূর্বেই সজোরে একটা থাপ্পড় পড়ে প্রিমার গালে। আদ্রিতা ইসলাম ক্ষুদ্র স্বরে চেঁচিয়ে বলেন, বাপের মতো মিথ্যা বলা শিখেছ। আমিও কাকে কি প্রশ্ন করছি? যে বংশের রক্ত বয়ে যাচ্ছে তোমার শরীরে, তাদের মতো স্বভাব আচরণ হবে না তা কি করে হয়?
প্রিমা অবাক চোখে তাকিয়েছিল মায়ের দিকে। আদ্রিতা ইসলাম তোয়াক্কা করেনি। তিনি নিজের রাগ মেটাতে যা তা বলতে থাকেন মেয়েকে। প্রিমা কেমন ঘৃণার দৃষ্টিতে দেখতে থাকে রওশন ওয়াসিদকে। তিনি দ্বিরুক্তি করেনি, নীরবে সয়ে নিয়েছেন মেয়ের ঘৃণাটুকু। একটু সুস্থ হতেই আদ্রিতা ইসলাম মেয়েদের নিয়ে পাড়ি জমায় অন্য একটি শহরে। সময় পেরোতে থাকে কিন্তু তাদের মা মেয়ের সমীকরণ পরিবর্তন হয়নি। আদ্রিতা ইসলাম মনে প্রাণে বিশ্বাস করতেন ওনার মেয়ে কেবল ওনার জন্য খুন করে এসেছে। নিজের প্রিয় মানুষটার থেকে ধোঁকা পাওয়া আদ্রিতা ইসলাম ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়েছিলেন। মানসিক ট্রমার মধ্যে যাচ্ছিলেন বিধায় নানান সময় প্রিমার সাথে নানান ধরনের উদ্ভট আচরণ করতেন। ছোট্ট প্রিমার মনটা এতে বিক্ষিপ্ত হয়ে পড়ে। এক সময় নিজেকে ডিফেন্ড করলেও একটা পর্যায়ে সে ভীষণ রকমের শান্ত হয়ে পড়ে। হাজারটা অভিযোগ করেও তার মুখ থেকে টু শব্দ বের করা যেত না। বহমান সময় তার নিজ গতিতে এগিয়ে যায়। প্রিমা যখন 10ম শ্রেণীর ছাত্রী তখন আচমকা তার ফোনে প্রাইভেট নাম্বার থেকে একটা ভিডিও এবং হুমকি আসে। সেই এক অভিশপ্ত ভিডিও প্রিমার পিছু ছাড়েনি দেখে ভীষণ ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে প্রিমা। শেয়ার করার মতো সাহস ছিল না বলে একা একা গুমড়ে মরতে থাকে। অপর পাশ থেকে মেসেজে বলা হয়েছিল, স্কুলের পেছনে কনস্ট্রাকশন সাইটের নির্জন ভবনে এখান থেকে দেখা না করলে এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। প্রিমা ভীষণ ভেঙে পড়ে। তার অবস্থা অবলোকন করে ফারজানা এগিয়ে আসে, তাকে জোর কণ্ঠে শুধায় সমস্যার ব্যাপারে। প্রিমা বাধ্য হয়ে সবটা খুলে বলে ফারজানাকে। সবটা শুনে ফারজানা নিজেও ভীত হয়ে পড়ে। এসবের একটা কথাও যদি আদ্রিতা ইসলামের কানে যায় তবে রক্ষে থাকবে না। সারা রাত ভেবে ভেবে এক চমৎকার পরিকল্পনা সাজায় সে। নিজের খুব বিশ্বস্ত একজন মানুষকে জানিয়ে অতঃপর সকালবেলা প্রিমাকে নিয়ে সমস্ত প্ল্যান বুঝিয়ে বলে। দুরু দুরু বুকে সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় প্রিমা। তাকে আসতে দেখে আরবিদ সহ তার 3 বন্ধু এগিয়ে আসে। প্রিমা কাপা কণ্ঠে বলে, কেন এসব করছিস তুই? আমি যে খুনটা করিনি তা তো তুই জানিস, তাহলে কেন ফাঁসাচ্ছিস আমায়? নেশাগ্রস্ত আরবিদ এগিয়ে এসে বলে, তোর এই মাখনের মতো শরীরটা ভাগ আমার চাই। যে কোনো মূল্য তোকে একবার কিংবা এক রাতের জন্য হলে পেতে চাই আমি। এই জন্য এত আয়োজন। আমার রানী হয়ে যা, একদম আদরের সোহাগে আমি যাতে পরিপূর্ণ করে দেব তোর জীবন। প্রিমা সরে আসে। কথার তোপে আরভিদের আসল উদ্দেশ্য টের পেয়ে যেটা বিল্ডিং এর পিলারের পেছনে লুকিয়ে থাকা ফারজানার খুব সতর্কতার সাথে ভিডিও করে। এরপর 8 জনের একটা দল বেরিয়ে এসে আরভিদ সহ ওর বাকি সাঙ্গপাঙ্গকে বেশ ভালো খাতির যত্ন করে। মার খেয়ে ওরা জ্ঞান হারানোর মতো অবস্থায় আসলো। ফারজানা তার ফ্রেন্ডদের সরব আসতে বলে এবং আরভিদের দিকে ঝুঁকে ওর বুকের উপর পা রেখে বজ্রকণ্ঠে বলে, আমি ফারজানা যতদিন জীবিত আছি ততদিন আমার বোনের দিকে কোনো জানোয়ারের দৃষ্টি পড়তে দিব না। যে অশুভ হাত তাকে কলঙ্কিত করার চেষ্টা করবে তার সমগ্র দেহবয়ব ধ্বংসস্তূপে পরিণত করতে দ্বিতীয়বার ভাববো না আমি। বাসায় গিয়ে নিজের প্রাইভেট নাম্বারটা চেক করিস। তোর সন্দেশ খাওয়ার ভিডিওটা বিস্তারিত বর্ণনা সহ খুব সুন্দর মতো শ্যুট করে পাঠিয়েছে। কথাগুলো শেষ করে প্রিমাকে নিয়ে বেরিয়ে এসেছিল ফারজানা। ভেবেছিল তাদের কষ্টের দিন এখানেই শেষ, আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের জীবনের ঝড় তুলতে পারবে না। কিন্তু সুখ কি আর দুঃখিনীর কপালে ধরা দেয়? বাসার কাছাকাছি আসতেই দেখে অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে তাদের বিল্ডিং এর নিচে। কম্পমান বুকে ভিড় ঠেলে নিজেদের ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখে ড্রয়িং রুমের ফ্যানের সাথে লটকে আছে আদ্রিতা ইসলামের মরদেহ। প্রিমা ভীষণ বড় ধাক্কা খায় দৃশ্যটা দেখে। ফারজানার সাথে সাথে হাউমাউ করে কেঁদে ওঠে। বাঙালি মানুষ তামাশা দেখতে ব্যস্ত। কতক্ষণ যাবৎ তারা দেখেছে, অথচ লাশটা নিচে নামানোর প্রয়োজন বোধ করেনি কেউই। ফারজানা ছুটে যেতে নিলে কিছু মহিলা তাদের আটকে বলে, পুলিশ না আসলে লাশে হাত দেওয়া যাইব না। ফারজানা আর এগোতে পারে না। থম মেরে এক দৃষ্টিতে লাশের দিকে তাকিয়ে থাকে। প্রিমাকে ঝাঁকিয়ে বলে, পাথর মতো বসে আছিস কেন? কাঁদছিস কেন? কি হলো তোর? দোহাই লাগে আল্লাহর, আমাকে এতিম করে তুইও চলে যাস না। প্রিমার বোধহয় এবার টনক নড়ে। সে অস্পষ্ট সুরে বলে, আম্মির চোখে আমি দোষী রয়ে গেলাম বুবু। সে জানলো না তার মেয়ে খুনি নয়। সে ভুয়া প্রমাণ দেখে আমায় অবিশ্বাস করে গেল, কিন্তু
সঠিক তথ্য জেনে আমায় বুকে টেনে নিল না। মায়েরা এতটাও নিষ্ঠুর হয় বুবু? প্রতিউত্তর দিতে পারেনি ফারজানা। ঘন্টা খানেক পর পুলিশ আসে, লাশ নামানো হয়। ঘর তল্লাশি করতেই বেরিয়ে আসে আসল তথ্য। আদ্রিতা ইসলাম পুরোপুরি সুস্থ হয়ে উঠলেও মেডিসিন এবং থেরাপি না নেওয়ায় পুনরায় ক্যান্সার তার শরীরে বাসা বাঁধে। ট্রিটমেন্টের টাকা এবং যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি পেতে চরম পর্যায়ে ডিপ্রেশনে ভোগা আদ্রিতা ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শেষে চিরকুটে লিখে গিয়েছেন, এক বিষাক্ত ধোঁকা আমার সমস্ত অনুভূতি বাজেয়াপ্ত করে নিয়েছে। কত চেষ্টা করেছি, কিন্তু রুক্ষ আচরণের বদলে একটুখানি স্নেহ মাখিয়ে কথা বলতে পারিনি। শত প্রচেষ্টার পরও তোমাদের অল্প একটু ভালোবাসা দিতে পারিনি। বড্ড কষ্ট দিয়েছি, তাই না? ভুলে যেও না ওসব। রোজ আমায় অভিশাপ দিও, বুকে একরাশ আক্ষেপ জমিয়ে রেখো। আমার নামটা স্মরণে আসতেই যেন মস্তিষ্কে হাজারটা অভিযোগ জমে। এতটা অভিমান পুষে রেখো। আমার শেষোক্ত কর্ম মনে পড়লেই যেন বিরক্তিতে মনটা তেতো হয়ে ওঠে। এতটা ঘৃণা কইর, তবুও আমায় ভালোবেসো না কেমন? খারাপ মানুষ হিসেবে বদদুয়া দিলাম। দুঃখের অন্তিমে অজস্র সুখের পায়রা তোমাদের ঘরে ঘাটি পড়ে বসুক। হাজার অবহেলা কিংবা অবজ্ঞাতেও কেবল তোমাদের কাছে নিজের সুখ খুঁজুক। চিরকুটটা পড়ে আরো থমথমে হয়ে ওঠে প্রিমার মুখবয়। আদ্রিতা ইসলামের লাশ নামিয়ে শেষ গোসল দেওয়া হয়, কিন্তু অন্য কাউকে পাওয়া যায় না। আত্মহত্যার লাশের জানাজার পড়াতে সরাসরি নাকচ করে দেন মসজিদের ইমাম সাহেব। প্রায় 10 ঘন্টা লাশ নিয়ে বসে থাকার পর পরিশেষে এতিমখানায় খবর দেওয়া হলে সেখান থেকে একজন পুরুষ এসে নিজ দায়িত্বে দাফনের কাজ শেষ করে। প্রিমা অনুভূতিহীনের মতো দেখতে থাকে পুরোটা দৃশ্য। সময় পেরোনোর সাথে সাথে তার হুঁশ ফিরে। মাটির আস্তরণের নিচে তার মমতাময়ীর শেষ অস্তিত্ব রেখেছে কথাটা মস্তিষ্কে নাড়া দিতেই গগনবিদারী চিৎকার দিয়ে কেঁদে ওঠে প্রিমা। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কখনো জীবন থেমে থাকে না। সেই ঘটনার পরের দিনই সেই বাসাটা ছেড়ে অন্যত্র বাসা নেয় ফারজানা। নতুন বাড়িতে নতুন আঙ্গিকে শুরু হয় তাদের স্ট্রাগল। সময় পেরোনোর সাথে সাথে নিজের নিয়তি আবার কখনো পরিস্থিতির সাথে লড়াই করে টিকিয়ে রাখে নিজের অস্তিত্ব। ডকুমেন্টের সাথে এটার্স যাবতীয় প্রমাণগুলো দেখতেই বুকটা কেঁপে উঠল আশিয়ানের। দুহাতে মুখ ঢেকে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করলো। ইস্তিরাজ তার অবস্থা দেখে ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে? আশিয়ান আর্তনাদ করে বলল, নারীরা তো নিখোঁজ ছলনাময়ী কেন? আমার গোটা একটা জীবন তাকে ভালোবেসে উৎসর্গ করেছে, অথচ আজ তার মৃত্যুর এতগুলো বছর পর জানতে পারছি তার সন্তানের পিতা আমি নই, বরং অন্য পুরুষ ছিল। ইস্তিরাজের কাছে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। সে কেবল ধীর কণ্ঠে বলল, নিজেকে সামলানোর চেষ্টা কর। অতীত বদলানোর ক্ষমতা আমাদের নেই শান। বর্তমান নিয়ে ভাব। পিচির অবস্থা দেখেছিস? মেয়েটা শেষ ভরসা। তুই এভাবে ভেঙে পড়িস না। আগে বাসায় গিয়ে এই সুসংবাদটা সবাইকে দে। জীবনের কলুষিত অধ্যায় যত উন্মুক্ত করবি তত দুর্গন্ধ ছড়াবে। প্লিজ ভাই, আর সময় নষ্ট করিস না। আশিয়ান শুনল। কয়েকদিনকাল নিশ্চুপ থেকে নিজেকে বোঝালো অনেক কিছু। অতঃপর কোনো কথা ছাড়াই গাড়ি টান দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চৌধুরী বাড়ির মূল ফটকে পৌঁছে গাড়ি পার্ক না করে ভেতরে প্রবেশ করলো। পেছনে ইস্তিরাজও এসেছে। আশিয়ান ভেতরে ঢুকে দেখলো ডাইনিং টেবিলে বিকেলের হালকা নাস্তার আসর জমেছে। এই মুহূর্তটা ঠিক মনে হলো আশিয়ানের। সরাসরি আরিয়ান চৌধুরীর সামনে বসে বলল, আব্বু, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আমার। আরিয়ান চৌধুরী থমথমে কণ্ঠে বলেন, আপাতত শোনার ইচ্ছে নেই আমার, যা বলার রাতে। আরিয়ান চৌধুরীকে মাঝপথে থামিয়ে আশিয়ান চিন্তিত কণ্ঠে শুধায়, কি হয়েছে আব্বু? আরিয়ান চৌধুরী না চাইতেও বিরস কণ্ঠে বলেন, প্রিমা ভীষণ অসুস্থ। আশিয়ান উৎকীর্ণ কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? অসুস্থ হলে বাসায় নিয়ে বসে আছো কেন? হসপিটালে?
আশিয়ান কথা শেষ করার পূর্বেই আফিয়া চৌধুরীর গগনবিদারী চিৎকারে থমকে যায় উপস্থিত প্রত্যেকে। সকলের কানে বাজে এক মমতাময়ীর নির্মম আহাজারি। আল্লাহ গো, কি হয়ে গেল আমার বাচ্চার? চোখ খোল মা, কত রক্ত! আল্লাহ! হাসপাতাল করিডোর জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। আইসিইউর বাইরে বসে আছে আশিয়ান এবং চৌধুরী বাড়ির বাকি সদস্যরা। আশিয়ানের মুখে লেপ্টে রয়েছে একরাশ আতঙ্ক এবং উৎকণ্ঠা। দেওয়ালে মাথা ঠেকিয়ে ধৈর্যের ধারণের বৃথা চেষ্টা চালাচ্ছে অনবরত। চোখের সামনে ভেসে উঠছে কিছুক্ষণ আগের সেই বিভৎস শিখাময় মুহূর্ত। আফিয়া চৌধুরীর চিৎকার শুনে প্রিমার ঘরের সামনে যাওয়ার পর ভেতরের দৃশ্য দেখে থমকে দাঁড়ায় আশিয়ান। আফিয়া চৌধুরীর কোলে মধ্যে প্রিমার নিস্তেজ শরীরটা আঁকড়ে ধরে আহাজারি করছিলেন। ওনার বাঁ হাতটা মেখেছিল রক্তিম তরলে। আশিয়ান হতভম্ব হয়ে হাঁটু গেড়ে বসে প্রিমার পালকের ন্যায় শরীরটা নিজের আওতায় নিয়ে কাপা কণ্ঠে শুধায়, ওনার কি হয়েছে আম্মু? এত রক্ত কোত্থেকে আসলো? আফিয়া চৌধুরী হাউমাউ করে কেঁদে উঠে বলেন, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি ও ফ্লোরে পড়ে আছে। মাথায় শক্ত একটা কাঁকড়া দেয়া ছিল। জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ায় মাথায় জখম হয়েছে। রক্তপাতের উৎস সেটাই, কিন্তু ওর শরীরটা একদম ঠান্ডা হয়ে আসছে আব্বু। কান্নার তোরে ঠিক মতো কথা বলতে পারছিলেন না আফিয়া চৌধুরী। ততক্ষণে বাকিরাও উপস্থিত হয়েছেন সেখানে। আরিয়ান চৌধুরী প্রিমার পায়ের কাছে বসে বলেন, আম্মা, ও আম্মা, ভয় দেখাচ্ছেন আমাদের? আপনার বাবাই ভীষণ ভয় পেয়েছে আম্মা, এবার চোখ খুলুন তো। প্রিমার অবস্থা দেখে সকলেই হকচকিয়ে উঠে। তন্মধ্যেই স্থিরাজ ভিড় ঠেলে সামান্য সামনে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে দেখি। আশিয়ান হতভম্ব। প্রিমার মাথা থেকে নিঃসৃত রক্তিম তরল তার হোয়াইট কালার শার্টের বাহুতে নিখুঁতভাবে নিজের ছাপ ফেলে যাচ্ছে, অথচ সেদিকে আশিয়ানের খেয়াল নেই। সে কেবল নীরবে দেখে যাচ্ছে প্রিমার চেতনা শূন্য মুখশ্রী যেন আজন্মের তৃষ্ণা মেটাচ্ছে। প্রিমার প্রাথমিক চেক আপ করে ইসরাজ ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, দেরি করিস না ভাই, দ্রুত হসপিটালে না নিলে আমরা ওনাকে বাঁচাতে পারবো না। জলদি বেরিয়ে পড়। আমি ইমার্জেন্সি টিমকে রেডি থাকতে বলছি। ইস্তিরাজের কথায় আশিয়ানের হুঁশ ফিরে। প্রিমাকে এক ঝটকায় কোলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে সে বেরিয়ে যায়। তার পেছনে ছুটে যায় কন্দনরত আফিয়া চৌধুরী এবং বাকিরা। ইস্তিরাজ ছুটে চলে নিজ গন্তব্যের দিকে। আইসিইউর দরজা ঠেলে ডক্টরকে বেরোতে দেখে সকলে নিজ অবস্থান থেকে উঠে দাঁড়ালো। ডক্টর সবার উৎকণ্ঠা দেখে বললেন, পেশেন্টের কন্ডিশন আপাতত স্টেবল, কিন্তু ওনাকে পরবর্তী 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। আরিয়ান চৌধুরী আতঙ্কিত স্বরে শুধালেন, কি হয়েছে আমার মেয়ের? ডক্টর স্মিত হেসে বললেন, আপনার মেয়ে আর ছোট্টটি নেই আঙ্কেল। আপনাদের জন্য বিরাট খুশির সংবাদ নিয়ে এসেছি। মিসেস প্রিমা প্রেগনেন্ট, এবং আরও বেশি খুশির সংবাদ হলো সেই ইজ গোয়িং টু বি আর মাদার অফ 3 চাইল্ড। ইটস ট্রিপলেট প্রেগন্যান্সি। ডক্টরের কথায় বজ্রপাতের ন্যায় আঘাত হানল। উপস্থিত সকলে হতভম্ব চোখে একবার ডক্টর এবং আরেকবার আশিয়ানের দিকে তাকালো। আশিয়ান নিজেও অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টরের দিকে। ডক্টর সবার রিয়াকশন দেখে গলা খাকারি দিয়ে বললেন, পেশেন্টের হাজব্যান্ডকে কাইন্ডলি আমার কেবিনে পাঠিয়ে দিন। পেশেন্ট সংক্রান্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য জানার আছে। কথাটা বলে ডক্টর প্রস্থান করে। আশিয়ান হতভম্ব মুখে ডক্টরের কেবিনের দিকে এগিয়ে যায়। সত্যটা হজম করতে কষ্ট হচ্ছে তার। অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে, অতঃপর বাসর, এখন আবার প্রেগনেন্সি। তার জীবনে স্বাভাবিকভাবে কিছু আদৌ ঘটবে? নিজেকে গালি দিয়ে আশিয়ান বিড়বিড়িয়ে বলল, স্বাভাবিকভাবে হওয়ার মতো আর কিছু কি বাকি আছে? জীবনের 3টা গুরুত্বপূর্ণ কাজই কমপ্লিট। ডক্টরের কেবিনের বাহিরে দাঁড়িয়ে আশিয়ান বুক ভরে শ্বাস টানে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, এরকম আগে কখনো হয়নি। একদিকে চিন্তা কাজ করছে, অন্যদিকে অনাবিল আনন্দে বক্ষপট আনন্দিত হচ্ছে। নিজেকে সামলে সে ডক্টরের কেবিনে প্রবেশ করলো। ডক্টর এক প্রকার তার দিকে তাকিয়ে বসতে বলে গম্ভীর মুখে বললেন, আপনি মিসেস আর প্রিমার হাজব্যান্ড? আশিয়ান গম্ভীর কণ্ঠে বললেও। জি। ডক্টর রিপোর্টে চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্থিরাজ স্যার আমাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলেন আমি যেন ইনস্ট্যান্ট কোনো ব্যাড নিউজ আপনার ফ্যামিলিকে না দেই।
সেই কথা রাখতে গিয়ে বাইরে কেবল পজিটিভ কথাগুলো আমি শেয়ার করেছি। তবে আসল রিপোর্টটা এখন আপনাকে জানাতে চাচ্ছি। আশিয়ান ফাঁকা ঢোক গিলে ক্ষীণ কণ্ঠে বলল। জি বলুন। ডক্টর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার ওয়াইফের প্রেগন্যান্সিটা নর্মাল নয়। মেডিকেলের ভাষায় বলতে গেলে এটা একটি হাই রিস্ক প্রেগন্যান্সি। উনি একসাথে ট্রিপলেট বহন করেছেন, কিন্তু তাদের কারোরই অবস্থা ভালো না। সামান্য থেমে ডক্টর আবারও বললেন, আপনার ওয়াইফ মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ উইক, যার ফলস্বরূপ বাচ্চাদের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। দুজন মোটামুটি রেসপন্স করলেও আরেকটা ফিটাস একদম দুর্বল। আর কিছু সময় এভাবে পেরোলে হয়তো মিস ক্যারেজেই ওদের 4 জনকে হারাতে হতো আপনাদের। আশিয়ান আতকে উঠে সে হড়বড়িয়ে বলে, হোয়াট? আশিয়ানের হতভম্ব অবস্থা দেখে ডক্টর বলেন, শান্ত হন, আমি কেবল ফ্যাক্টগুলো বলেছি। আশিয়ান নিজেকে সামলে শীতল কণ্ঠে বলল, ফুল প্রেগন্যান্সি জানাতে কোন বিষয়গুলো ফলো করলে ওনার কন্ডিশন বেটার হবে? ডক্টর ব্যস্ত কণ্ঠে বললেন, ওনার সকল টেস্টের রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি, তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ওনার আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাছাড়াও ভয়াবহ ডিপ্রেশনের রোগী তিনি। আপাতত ওনাকে মেন্টাল স্ট্রেস থেকে যথাসম্ভব দূরে রাখতে হবে। বাকিটা রিপোর্ট আসার পর আমি জানিয়ে দেবো। আশিয়ান আরও কিছুক্ষণ কথা বলে শেষে গিয়ে জিজ্ঞেস করল, আমি কোনের সাথে একবার দেখা করতে পারি? ডক্টর হতাশ কণ্ঠে বললেন, দুঃখিত, এটা পসিবল না। আশিয়ান কথা বাড়ালো না, কেবল মলিন মুখে বেরিয়ে আসলো কেবিন থেকে। লম্বা করিডোর পেরিয়ে আইসিইউর রুমের সামনে যেতেই দেখতে পায় ফারজানা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ইসরাজ ক্লান্ত চোখে পরোক্ষ করছে তার প্রিয়তমার কন্দনরত মুখশ্রী। আশিয়ান সামান্য এগিয়ে গিয়ে ধপ করে বসে পড়ে ইসরাজের পাশে। আশিয়ানকে লক্ষ্য করে আরিয়ান চৌধুরী এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কি বললো ডক্টর? আশিয়ান বিরস কণ্ঠে বলল, বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে ওনার। রিপোর্ট আসলে সবটা সুস্পষ্টভাবে জানা যাবে। আশিয়ানের কথা শুনে ফারজানা কান্না থামিয়ে এদিকে তাকিয়েছে। ইস্ত্রিয়াস মনে মনে আশিয়ানকে শখানে গালি দিয়ে অসহায় চোখে ফারজানার ফোলা মুখশ্রীর দিকে তাকালো। ফারজানা সে সব তোয়াক্কা না করে ঝাঁঝালো স্বরে বলল, ওর জানটা ভিক্ষা দিন এবার। প্রেমার কথা অমান্য করে স্টেটমেন্ট এবং যাবতীয় প্রমাণ তো আমি দিয়ে দিয়েছি, আর কি চাই আপনাদের? আশিয়ান চোখ তুলে তাকিয়ে শান্ত কণ্ঠে শুধালো, মিসেস প্রিমাকে হ্যান্ড ওভার করার বিনিময়ে আপনার থেকে প্রমাণ চাওয়া হয়েছে। দীর্ঘদিন খোঁজ করার পরও কোনো কাঙ্ক্ষিত তথ্য না পেয়ে পরিশেষে সকলে ফারজানার স্টেটমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্ল্যান অনুযায়ী সেদিন রাতে ম্যানুপুরটিপ ইস্তিরাজ খুব সহজে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে তথ্য হাতিয়ে নেয়। ফারজানা কটমট দৃষ্টিতে ইস্তিরাজের দিকে তাকিয়ে আশিয়ানকে বলে, আজ থেকে প্রায় 2 মাস আগে আপনি তাকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। সীমা জোরপূর্বক থেকে গিয়েছিল নিজেকে নিরপরাধ প্রমাণ করার তাগিদে। আর যখন সবটা পরিষ্কার, তাহলে আমার বোন ওখানে কেন থাকবে? আশিয়ান খানিকটা ব্যথিত হলেও গম্ভীর স্বরে বলল, ভুল বোঝাবুঝি সব সম্পর্কে হয়, আমাদের ক্ষেত্রেও হয়েছিল। আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত, কিন্তু অতিমাত্রায় ভালো মানুষে দেখে ওনাকে মুক্তি দিতে না পারার জন্য আমি দুঃখিত। আশিয়ানের স্ট্রেট ফরওয়ার্ড কথায় ফারজানার মেজাজ খারাপ হলো। খানিকটা মেজাজ দেখিয়ে সে বলে উঠল, প্রিমাকে আপনার অনুভূতিহীন পুতুল মনে হয়? যখন মন চায় ছুঁড়ে ফেলবেন, আবার যখন মন চায় বুকে টেনে নেবেন। ফাজলামো করছেন। আশিয়ান ধৈর্য রেখে কঠোর গলায় বলল, অনুভূতিহীন পুতুল মনে হতে যাবে কেন? উনি তো আমার অনাগত পুতুলের আম্মা। বৈবাহিক সম্পর্কে রাগ অভিমান স্বাভাবিক ব্যাপার। ওনার অনুভূতি প্রকাশের অধিকার আমি ছিনিয়ে নেইনি। ফাজলামো করছি না, কেবল নিজের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে। ফারজানা যেন রাগে মেজাজ হারিয়ে ফেল। সে চিল্লিয়ে উঠে বলল, এত নির্বিকার আচরণ! আমার বোনটা আপনার ভুলের জন্য আজ মৃত্যুর সাথে লড়াই করছে, অথচ আপনার ভাবভঙ্গি দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। আপনি যদি ভেবে থাকেন আমি প্রিমাকে আবারও ওই নরকে পাঠাবো, তাহলে আপনি ভুল ভাবছেন। আশিয়ান তেরা কণ্ঠে বলে উঠল, আপনি যদি ভেবে থাকেন মহানুভবতা দেখিয়ে আমার বউকে আমি যেতে দিব, তাহলে আপনিও ভুল ভাবছেন। ভুল যেহেতু করেছে, সেহেতু ওনার দেওয়ার শাস্তিও গ্রহণ করব, কিন্তু এসব বিচ্ছেদের প্রসঙ্গে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তাদের চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে একজন ডক্টর এসে বললেন, এটা হসপিটাল, কাইন্ডলি আপনারা নীরবতা বজায় রাখুন।
এতক্ষণে কপালে হাত ঠেকিয়ে ওদের ঝগড়া শুনছিল ইস্তিরাজ। ডক্টরের ওয়ার্নিং শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকা ফারজানাকে টেনে নিজের ব্যক্তিগত কেবিনে নিয়ে গেল ইস্তিরাজ। ফারজানা ধাক্কা দিলেও ইস্তিরাজ সেটা গ্রাহ্য করেনি। মূলত এই হসপিটালটা ইস্তিরাজের মরহুম পিতা তৈরির করা। উত্তরাধিকার সূত্রে বর্তমান মালিকানায় রয়েছে ইস্তিরাজ। ফারজানাকে কেবিনে এনে সেটা লক করে দিয়ে ইস্তিরাজ তাকে টেনে বেডে বসায়। তার পাশাপাশি খানিকটা দূরত্ব বজায় রেখে বসে, ধীর কণ্ঠে বলে, রাগে হুঁশ হারিয়ে কি চাতা বলছেন, সে খেয়াল আছে? ইস্তিরাজের ঘলাটে দৃষ্টি অবলোকন করে ফারজানা দাঁতে দাঁত চেপে বলল, সঠিক কথা বললে গায়ে ফোসকা পড়ে, তাই না? বন্ধুর পক্ষ নিচ্ছেন, সত্য হজম করতে কষ্ট হচ্ছে। ইস্তিরাজ চোখ বন্ধ করে শ্বাস টেনে দুর্বল কণ্ঠে বলল, বন্ধুর পক্ষে থাকলে আপনাকে মিসেস লাট্টুর অসুস্থতার কথা। ফারজানা চুপ হয়ে যায়। ঘন্টা কয়েক আগে ইস্তিরাজ তার বাসার নিচে গিয়ে আকস্মিক তাকে ফোন করে। ফারজানা প্রথমে না ধরলেও নন স্টপ কল দেখে ধরতে বাধ্য হয়। ইস্তিরাজ তাকে নিচে যেতে বলল। ফারজানা ঘাটতারামি শুরু করে। বাধ্য হয়ে ইস্তিরাজ জানায় প্রিমার অবস্থা। হতবিলম্ব ফারজানা জুবুথুবু হয়ে ছুটে আসে নিচে। ইস্তিরাজ পুরোটার রাস্তা তাকে নানান কথায় ভুলিয়ে রেখেছিল যেন তার প্যানিক অ্যাটাক না হয়। সত্যি বলতে ইস্তিরাজের অবদান অস্বীকার করার মতো নয়। ফারজানা খানিকটা শান্ত হয়ে বলল, ধন্যবাদ আপনাকে, কিন্তু মিস্টার আশিয়ানের কথা আমি মানব না। আপনি যদি ওনার পক্ষ টেনে কথা বলেন তাহলে সমস্ত কৃতজ্ঞতা ভুলে যেতে আমি বাধ্য হব। ইস্তিরাজ চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস টেনে বলল, ঠিক আছে, ওসব নিয়ে পরে কথা হবে। এখন কৃতজ্ঞতার বদলে একটা উপকার করুন। ফারজানা ভ্রু কুঁচকে বলে, কি উপকার? ইস্তিরাজ রক্তিম চোখ জোড়া ফারজানার সন্দিহান দৃষ্টিতে নিক্ষেপ করে ধীর কণ্ঠে বলে, বিছানায় পা তুলে কমফোর্টেবলি বসুন আগে। ফারজানা বোকার মতো তার কথা অনুসরণ করে পা ভাঁজ করে বসলো। ইস্তিরাজ তড়িৎ গতিতে তার কোলে একটা বালিশ রেখে সেখানে মাথা এলিয়ে দিয়ে ধপ করে বেড়ে শুয়ে পড়ল। ফারজানা হকচকিয়ে উঠে তাকে সরিয়ে দিতে গেলেও ইস্তিরাজের কণ্ঠে আকুতি মিশিয়ে বলল, মাথাটা ভীষণ ব্যথা করছে আমার, একটু চুলগুলো টেনে দিবেন? বেশি না, ঘন্টা দুয়েক ঘুমাবো জাস্ট। ফারজানা সরে আসতে গিয়েও থমকে গেল। ইস্তিরাজ তার জন্য যা কিছু করেছে তার কাছে এটা অতি নগণ্য একটা কাজ। অনিচ্ছা সত্ত্বেও ইস্তিরাজের মাথায় হাত রাখল। কপালের দিকটায় হাত রাখতেই সে চমকে উঠল। অবাক গলায় বলল, আপনার তো জ্বর এসেছে। ইস্তিরাজ ঘুমু ঘুমু কণ্ঠে হতাশা মিশিয়ে বলল, মেডিসিন নিয়েছি, সেরে যাবে, তবে বিয়ের পর কিন্তু মেডিসিন নিতে পারবো না। আমার যাবতীয় অসুখ বিসুখ সামলে নেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ইস্তিরাজের কথার মিনিংটা বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে পড়ল ফারজানা। ইস্তিরাজ তার মৃদু কম্পন অনুভব করে বাঁকা হেসে মৃদু স্বরে বিড়বিড়িয়ে বলল, শুধু একটাবার এই সম্পর্কে বৈধতার নেমটা জুড়ে যাক, অতপর আমার জড়তপ্ত শরীরের উষ্ণতা আপনাকে প্রতিটা ক্ষণে ক্ষণে বুঝিয়ে দেব যন্ত্রণা নিরাময়ের জন্য আমার আপনাকে কতটা দরকার। ফারজানা শুনল না সেই ভয়ঙ্কর উক্তি। কেবল দায়বদ্ধতা থেকে ইস্তিরাজের শুদ্ধস্রায়ে ব্যস্ত হয়ে পড়ল। সন্ধ্যালোকের আগমন ঘটেছে ধরণীতে। হসপিটালের করিডোর সম্পূর্ণ ফাঁকা। বলা বাহুল্য এক প্রকার জোর করে আসিয়ান সবাইকে পাঠিয়েছে। সকলে বাধ্য হয়ে হসপিটাল ত্যাগ করে আপাতত বসার অবস্থান করেছে। আইসিইউ থেকে প্রিমাকে ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। প্রিমা তখনও জ্ঞানহীন। স্বচ্ছ কাচের দরজার বাহির থেকে প্রিমার শুকনো মুখশ্রী দেখে আসিয়ানের বুক চিনচিন ব্যথা অনুভব হয়। অশ্রু সজল চোখ জোড়া তৃষ্ণাত্ম দৃষ্টিতে দেখতে থাকে প্রিমার রুগ্ন অববয়। তীব্র অপরাধ বোধ জর্জরিত আসিয়ান স্পষ্ট সুরে বলে ওঠে, মাফ করতে হবে না আমায়, কিন্তু আক্ষেপের বশে অভিমান নিয়ে একলা মানুষটাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমার আপনাদের কি ভীষণ দরকার। অনুমতি থাকা সত্ত্বেও ভেতরে যাওয়ার সাহস পায়নি আসিয়ান। কেবিনের বাহিরে দাঁড়িয়ে থেকে নিজের অপরাধের স্বীকারোক্তি দিচ্ছিল। এর মাঝে আচমকা তার ফোনটা বেজে ওঠে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তারজিয়ান বলে ওঠে, সুদূর দুবাই থেকে তোমার প্রিয় ফুটবল নিয়ে এসেছি ভাইয়া, জলদি প্লেগ্রাউন্ডে আসো। তারজিয়ানের কথা আসিয়ানের ঠোঁটের কোণে একটা হিংস্র হাসি ফুটে উঠল। দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বলল, আমি আসা অবধি ঠিকঠাক মতো পাহারা দে। এবার যেন বাংলাদেশ থেকে গড়িয়ে দুবাই যেতে সক্ষম না হয়, সেদিকটা লক্ষ্য রাখিস।
অপর পাশ থেকে তারজিয়ান সম্মতি জ্ঞাপন করে কল রেখে দিল। আরশিয়ান দেরি না করে বেরিয়ে পড়ল গন্তব্যের দিকে। প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে নির্দিষ্ট একটা ঘরের দিকে এগিয়ে গেল আরশিয়ান। ঘরে প্রবেশ করতেই দেখলো আরভিদকে অর্ধ উলঙ্গ করে আংটার সাহায্যে দেওয়ালের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। বেচারার শরীরে রয়েছে অসংখ্য মারের দাগ। বেশ ভালোই খাতির যত্ন করা হয়েছে তার। আরভিদ নিভু চোখে দেখছে আরশিয়ানকে। সেটা দেখে বাঁকা হাসে আরশিয়ান। ট্রে থেকে একটা ধারালো ছুরি উঠিয়ে নিয়ে আরভিদের দিকে এগিয়ে গিয়ে বলে, সাধারণত রক্তারক্তি খুব একটা পছন্দের নয় আমার, তবে তুই আমাকে যথেষ্ট কারণ দিয়েছিস এই পথটা বেছে নিতে। আরভিদ দুপাশে মাথা নাড়িয়ে বলল, মাফ করে দাও। কথা শেষ হওয়ার পূর্বেই একদম পাকস্থলী বরাবর 2 সেন্টিমিটার পুরো করে একটা লম্বা টান বসিয়ে দিল আরশিয়ান। ব্যথার চোটে আরভিদ চিল্লিয়ে উঠল। আরশিয়ান নিজের ইচ্ছে মতো পরপর কয়েকটা টান বসিয়ে আমোদে কণ্ঠে বলল, তোকে বারবিকিউ রেসিপি ফলো করে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবে দুর্ভাগ্যবশত তোর ঠিকানা 3.5 হাত মাটির নিচে নয়, বরং একটা ভয়ানক কুমিরের পেটে হবে। আমি টেনশনে আছি, বেচারা কুমির তোর মতো নোংরা প্রাণী আদৌ হজম করতে পারবে কিনা। যন্ত্রণায় তোরপাড় থাকা আরভিদ পাগলের মতো জীবন ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু আরশিয়ানের মন গলেনি। তার উপর যেন অশরীরের কোনো আত্মা ভর করেছে। এক পর্যায়ে আরভিদ আর সহ্য করতে না পেরে বলে, যা বলবেন তাই করব। আজীবন আপনার পালিত সার্ভেন্ট হয়ে থাকবো, তবু আমি ছেড়ে দিন। আরশিয়ান বাঁকা হেসে বলল, আমি গিরগিটিদের বিশ্বাস করি না, তবে যন্ত্রণা কমাতে চাইলে কয়েকটা প্রশ্নের উত্তর দে। আরভিদ অপ্রকৃতিস্থির মতো বলে, বলবো, সব বলবো। আরশিয়ান সন্দিহান গলায় প্রশ্ন করে, সেদিন বারে তোরা আমার সাথে কি করতে চেয়েছিলে? আরভিদ যন্ত্রণা গিলে ধীর কণ্ঠে বলে, আপনাকে করা ধাঁচের ড্রাগস দেওয়া হয়েছিল। আমাদের প্ল্যান ছিল আপনি নিয়ন্ত্রণ হারিয়ে স্ল্যাটের সাথে অন্তরঙ্গ হলে সেটার ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেব। এতে আপনার জনপ্রিয়তা কমে যাবে এবং ওয়াশিংটন লিমিটেডের মতো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ধুলেই মিশে যাবে, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। আরশিয়ান তীক্ষ্ণ কণ্ঠে শুধায়, সে ছাদের ফুটেজটা কজনের কাছে আছে? আরভিদ মাথা নাড়িয়ে বলে, আমার ফ্রেন্ড শাওনের কাছে আছে শুধু। আরশিয়ান পুনরায় শুধায়, তোর বাপের এত সাকসেসের পেছনে কার হাত আছে? বর্তমানে কোন কোন জায়গায় কয়টা করে ড্রাগসের ফ্যাক্টরি আছে? আরভিদ কাতর কণ্ঠে বলে, ইটালির মোস্ট পপুলার মাফিয়া মেয়র অফ শিখদের আছেন। বর্তমানে ঢাকায় 9টা ফ্যাক্টরি আছে, সবগুলোর ডিটেলস আমার ল্যাপটপে আছে। আরশিয়ান ছুরিটা আরভিদের চোখ বরাবর ধরে জিজ্ঞেস করে, ল্যাপটপের পাসওয়ার্ড? আরভিদ কাপা কণ্ঠে বলে, CRR 190925B3। তারজিয়ান পাসওয়ার্ড নোট করে ফেলে। আরশিয়ান পুনরায় শুধায়, মিস্টার রোশন ওয়াশিত্য এবং নাহার ওয়াশিত্যের যাবতীয় ভিডিওস কোথায় আছে? আরভিদ ক্লান্ত কণ্ঠে বলে, ওগুলো বাবার পার্সোনাল সেক্রেটারির কাছে আছে। আরশিয়ান বাঁকা হেসে বলে, অতীতে ওয়াশিত্য লিমিটেড ধ্বংস হয়েছিল, এবার ওয়াশিত্য ফ্যামিলির পালা। বড্ড চালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এ পর্যায়ে তাদের একটু জামাইয়ের ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়া উচিত। আরভিদের কানে ওসব গেল না। সে কেবল যন্ত্রণায় ছটফট করছে। শরীরটা ক্রমশ রক্তশূন্য হয়ে পড়ছে তার। নিজের অবনতি টের পেয়ে কাতর কণ্ঠে আরভিদ বলল, এবার আমায় মুক্তি দিন প্লিজ, খুব যন্ত্রণা হচ্ছে আমার। আরশিয়ান বাঁকা হেসে খানিকটা দূরে গিয়ে বলল, কালিমা পড়ে নে, কারণ আমার আস্থানা নয়, বরং পৃথিবী থেকে চিরতরে মুক্তি পেতে চাচ্ছিস তুই। আরভিদ গুঙ্গিয়ে উঠে ছটফট করতে শুরু করে, কিন্তু কেউ তোয়াক্কা করেনি। তারজিয়ান উঠে দাঁড়িয়ে লম্বা একটা রড হাতে নিয়ে সজোরে আঘাত করে আরভিদের মাথায়। এতে বেচারা হুঁশ হারিয়ে ফেলে। আরশিয়ান নাক মুখ কুঁচকে বলে, এত কষ্ট করতে হবে না, কেরোসিন এনে জ্বালিয়ে দে ওটাকে। আরশিয়ানের কণ্ঠে থাকা অবজ্ঞা তারজিয়ানকে অবাক করলো। সাধারণত আরশিয়ান কাউকে অতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় না। কেসটা প্রিমা সংক্রান্ত বলেই কি এতটা হিংস্র হয়ে উঠেছে আরশিয়ান? তারজিয়ান প্রশ্নবিহীন আরশিয়ানের বলা প্রত্যেকটা পদক্ষেপ অনুসরণ করলো। পুরো শরীরে কেরোসিন ছুটিয়ে একটা আগুনযুক্ত শলাকা ছুঁড়ে মারল আরভিদের দিকে। শরীরটা বার কয়েক ঝাঁকুনি দিয়ে পুরোটা স্থির হয়ে গেল। চামড়ার আস্তরণ ঝলসে আস্তে আস্তে মাংসপিণ্ড গলে
কালচে বর্ণ ধারণ করে হাড্ডির সাথে মিশে যেতে লাগলো। লাশ পোড়ার উৎকো গন্ধ কামড়া ভরে উঠল। তারজিয়ান চোখ মুখ কুঁচকে সরে আসলেও আরশিয়ান ভীষণ শান্তি ভঙ্গিতে 2 হাত পকেটে গুজে সেই দৃশ্য দেখে চলছে। তারজিয়ান ভীষণ রকম বিস্মিত হয়, অবাক কণ্ঠে শুধায়, ভাইয়া তুমি ওকে এতটা নিষ্ঠুর মৃত্যু দিলে কেন? আরশিয়ান শান্ত কণ্ঠে বলল, ওর জন্য আমার একান্ত ব্যক্তিগত মানুষটা বেঁচে থাকতেও মৃত্যুর সময় যন্ত্রণা অনুভব করেছে, তাই ওকে ভয়ঙ্কর এক মৃত্যু দিয়ে সেটা উপলব্ধি করানোর চেষ্টা করলাম মাত্র। তারজিয়ান বিস্মিত হয়। এতদিন কেবল নিজেকে পাগল ভাবতো, আজ বুঝলো আরশিয়ানও সেই দলেরই অন্তর্ভুক্ত। সে ফাঁকা ঢোক গিলে আর কিছু জিজ্ঞাসা করার পূর্বেই আচানক আরশিয়ানের ফোন বেজে উঠল। আরশিয়ান সেটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইস্তিরাজ আতঙ্ক কণ্ঠে বলে উঠল, জলদি হসপিটালে আয় ভাই, তোর বউ। আর কিছু শোনার পূর্বেই অপর পাশ থেকে বিকট শব্দ ভেসে আসলো। তৎক্ষণাৎ কলটা ডিসকানেক্ট হয়ে গেল। সময়কাল রাত 2:11। তীব্র গতিতে গেট পেরিয়ে হসপিটালের পার্কিং জানে এসে থামলো আরশিয়ানের গাড়িটা। উৎকণ্ঠিত আরশিয়ান তখনও ধরতে পারেনি ফোনের ওপর পাশে ঘটে যাওয়া ঘটনা আদ্যোপান্ত। শূন্য মস্তিষ্কে কেবল একরাশ চিন্তা নিয়ে ছুটে এসেছে অবিলম্ব। গাড়ি থেকে বেরিয়ে লম্বা লম্বা পা ফেলে দ্রুত গতিতে এগিয়ে যায় লিফটের দিকে। মধ্যরাতে হসপিটালের ব্যস্ততা যেন 100 গুণ বেড়ে যায়। তখনও কিছু মানুষ নিজের প্রিয়জনের সুস্থতা সুনিশ্চিত করতে মরিয়া হয়ে ছুটছে। লিফটের কাছাকাছি এসে আরশিয়ান দেখে ডান পাশের লিফট থেকে পরপর 2টো লাশ বের করা হচ্ছে। অনুমানের ভিত্তিতে যতটুকু বোঝা যায় তার সারমর্ম হলো একজন মহিলা বাচ্চার জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে এবং নানান জটিলতার কারণে বাচ্চাকেও ওই বাঁচানো যায়নি। মৃত মহিলার সাথে ওনার স্বামীও ছিলেন। ওনার কোলে ফুটফুটে বাচ্চাটা চোখ বুজে শুয়েছিল। আরশিয়ানের বুকটা ভার হয়ে আসে, হৃৎপিণ্ডের গতি বেসামাল হয়। হকচকিয়ে উঠে কয়েক কদম পেছালে তারজিয়ান চিন্তিত কণ্ঠে শুধায়, ভাইয়া আর ওকে? আরশিয়ান স্পষ্ট সুরে বলে। আরশিয়ানের অবস্থা বুঝে তারজিয়ান ধীর স্বরে বলে, ভাইয়া তুমি স্ট্রেস নিও না, আর মাত্র কিছুক্ষণ, এরপর আমরা বৌমনির কাছে পৌঁছে যাব। আরশিয়ান উত্তর দেয় না। ওরা চাইলে সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে উপরে উঠতে পারবে না, কেননা প্রিমার কেবিনটা টপ ফ্লোরে। আবেগের বশে 15 তলা পায়ে হেঁটে ওঠার বোকামি এবং সেটা আরশিয়ান একদমই করতে চায় না। ভাবনার মাঝে লিফটে আসতেই ওরা চটজলদি উঠে পড়ল। কেবিনের বাইরে ওয়েটিং এরিয়ার পাশাপাশি বসে আছে ফারজানা এবং ইস্তিরাজ। ফারজানার কন্দনরত মুখশ্রীর দিকে অবলোকভাবে তাকিয়ে আছে ইস্তিরাজ। কাঁদলে মেয়েটাকে ভীষণ সুন্দর দেখায়। চোখ জোড়া রীতিমতো চকচক করে, ভিজে ওঠা চোখের পাপড়িগুলো চমৎকার দেখায়। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টায় রীতিমতো ঝড় তুলে ইস্তিরাজের বুকে। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে পকেট থেকে রুমাল বের করে সেটা ফারজানার দিকে এগিয়ে দিয়ে ইস্তিরাজ বলে, আপনার চোখের পানিতে হওয়া বন্যা অতি দ্রুত আমার হসপিটালকে তলিয়ে দেবে। একটুখানি দয়া দেখিয়ে যদি কান্নাটা বন্ধ করতেন, তাহলে অবলা ডাক্তার প্লাস হসপিটালের মালিক ধন্য হতো, মিস জানা। ফারজানা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, চুপ করুন নির্লজ্জ লোক, এই পরিস্থিতিতে আপনি মজা করছেন? ইস্তিরাজ অপকটে বলে, আমি কেবল বাস্তব কথা বলছি। বিগত 2 ঘন্টা যাবৎ আপনি অনবরতই কেঁদে যাচ্ছেন। যতটুকু জানি কেঁদে কুটে রোগী সুস্থ করা যায় না, অপরদিকে আপনি অহেতুক কাঁদার বন্দি না। ফারজানা তাকে মাঝপথে থামিয়ে মৃদু ধমক দিয়ে বলল, কিপ ইউর মাউথ শাট মিস্টার ব্রেনলেস ডক্টর। ইস্তিরাজ ভাবশীলীন কণ্ঠে বলল, প্রসঙ্গে যখন আপনার, তখন আমি মস্তিষ্কেও এক বেপরা ডক্টর। বি অ্যালার্ট ম্যাডাম। ফারজানা অতিষ্ঠ হয়ে বলল, আপনি এত শেমলেস কেন? ইস্তিরাজ শান্ত কণ্ঠে বলল, আপনি বাধ্য করছেন তাই। ফারজানা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার এত খারাপ দিন আসেনি যে আপনাকে বাধ্য করতে যাব। ইস্তিরাজ লম্বা হামি তুলে বলল, আমাকে বাধ্য করছেন বলেই আপনার খারাপ দিন আসতে চলেছে। ফারজানা আর কিছু বলার পূর্বেই একজন নার্স এসে বলল, স্যার ইমিডিয়েট পেশেন্টের হাজব্যান্ডকে আসতে বলুন, তিনি ভীষণ ডিসপারেট আচরণ করছেন। ওনার অবস্থা বিবেচনা করে আমরা কড়া ডোজের মেডিসিন দিতে পারছি না। এমন অবস্থা চলমান থাকলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে।
ফারজানা থমকে যায়, তার আখি জোড়া পুনরায় অশ্রুতে পরিপূর্ণ হয়। নার্স চলে যেতেই কণ্ঠে আক্ষেপ নিয়ে ফারজানা বলে ওঠে, কি জাদু করেছেন আমার লাড্ডুর উপর? মেয়েটা এই অসুস্থ অবস্থাতেও ওনার নাম জপে যাচ্ছে, আর আপনার দায়িত্ব জ্ঞানহীন বন্ধু আজও নিজের দায়িত্ব ভুলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইসরাজের মেজাজ খারাপ হলো এবার, নিজেকে সামলাতে না পেরে কঠোর গলায় বলল, আপনার লাড্ডুকে জাদুতে বশীভূত হতে বাধ্য করেছিল কেউ। আমার বন্ধু কেমন সেটার বর্ণনা আপনাকে দিতে হবে না, ভুল মানুষ মাত্রই হয়, তাই বলে একেবারে গলা চেপে ধরবেন নাকি? না জেনে অপবাদ দিয়েও আপনি কিন্তু সেই একই ভুল করছেন। ফারজানা প্রতি উত্তর করলো না, অন্যায় মুখ লুকিয়ে কাঁদলো কেবল। তার বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ভয়ে। মেয়েটার গুরুতর অবস্থা দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কঠোর গলায় কথাগুলো বললেও ফারজানার অবস্থা দেখে ভীষণ খারাপ লাগে ইসরাজের। তার বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস এবং মনে পড়ে কিছুক্ষণ আগের ঘটনা। ঘন্টা দুয়েকের কথা বলে জ্বরে কাহিল ইসরাজ প্রায় 6 ঘন্টা ঘুমিয়েছে। ঘন্টা দুয়েকে পেরোতেই ক্লান্ত হয়ে ফারজানা ঘুমন্ত ইসরাজের মাথাটা বালিশে রেখে পার্শ্ববর্তী সোফায় গা এলিয়ে দিতেই নিজেও ঘুমিয়ে পড়ে। মোটামুটি ঘন্টা 4 পর একজন নার্স তার কেবিনে নক করে জানায় প্রিমার জ্ঞান ফেরার পর প্যানিক অ্যাটাক এসেছে এবং সে পাগলের মতো আশিয়ানকে খুঁজছে। ইসরাজ এবং ফারজানা এই কথা শুনে ধরফড়ে ওঠে। তারা দুজনেই ছুটে যায় প্রিমার কেবিনের কাছে। ফারজানা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। বাধ্য হয়ে ইসরাজ তাকে কিছুটা সময় দিয়ে অতঃপর কেবিনের ভেতরে যায়। ডক্টর বলে ইমিডিয়েট আশিয়ানের সাথে যোগাযোগ করতে এবং একটা লিস্ট ধরিয়ে দিয়ে বলে সেই মেডিসিন নিয়ে আসতে। ইসরাজ পড়িমড়ি করে ছুটে যায় ঔষধ আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা তাদের ফার্মেসিতে ছিল না। বাধ্য হয়ে বাহিরের ফার্মেসিতে ছুটে যায় ইসরাজ এবং পথিমধ্যে কল করে আশিয়ানকে। কথার মাঝে বিপদ আসলে সব কিছু থেকে আসে। তাদের ক্ষেত্রেও এক ঘটনা ঘটে। কল করে খবর দেওয়ার পূর্বেই আচমকার কাছে থাকা একটা ট্রান্সমিটার ব্লাস্ট হয়। ইসরাজের ফোনটা অদূরে ছিটকে পড়ে এবং সাথে সাথে ডিসপ্লে ফেটে যায়। হাজার চেষ্টা করেও বন্ধ হয়ে যাওয়া ফোনটা সচল করতে সক্ষম হয়নি বেচারা। অতীতে ডুবে থাকা ইসরাজ কারো পদধ্বনির আওয়াজ পেয়ে পাশে ফিরে তাকালো। ভালো করে তাকাতেই দেখে আশিয়ান এবং তারজিয়ান দ্রুত পায়ে হেঁটে এদিকেই আসছে। ইসরাজ খেয়াল করে আশিয়ানের চিন্তিত মুখবয়। আশেপাশে তাকিয়ে কিছু একটা ভেবে পুনরায় আশিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসে। ওরা কাছাকাছি আসলে ইসরাজ ওকে দাঁড়িয়ে আশিয়ানের পানে অবাক দৃষ্টি নিক্ষেপ করে সন্ধিয়ান কণ্ঠে শুধায়, তুই এত রাতে গোসল দিয়েছস কোন সুখে? মিষ্টি লাড্ডুর কাছে থাকলে আলাদা ব্যাপার স্যাপার ছিল কিন্তু। বাকি কথা শেষ হওয়ার আগেই আশিয়ান বাসখাই গলায় ধমকে উঠে তাকে। আরভিদের উপর অ্যাটাক করার সময় বেশ কিছু রক্ত ছিটকে এসে তার শরীরে পুড়ে উপরোক্ত শরীর থেকে লাশ পড়ার উটকো গন্ধটা কোনোভাবেই সরছিল না বিধায় গোসল দিতে বাধ্য হয়েছে। এই কথা গর্ধব ইসরাজকে জনসম্মুখে কিভাবে বোঝাবে আশিয়ান? ইসরাজ ধমক খেয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, সমস্যা কি বেটা? কি লুকাচ্ছিস সত্যি করে বল। ওই ছুঁইমুই আপা দেশে আছে নাকি মামা? আশিয়ান দাঁতে দাঁত চেপে বলে, আমার বউ আছে, এর জন্য স্লাটদের খোঁজ খবর রাখার প্রয়োজন পড়ে না। তোর যদি প্রয়োজন হয় তাহলে আমার ফোনের ব্লক লিস্ট থেকে নম্বরটা খুঁজে নিস। আমার বউ কোথায়, কি হচ্ছে ওনার? ইসরাজ হতবুদ্ধ মুখে একবার ফারজানার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়িয়ে বলে, এরকম হতছাড়া বন্ধু থাকলে মিস জানার মতো নিউক্লিয়ার বোমাকে বিয়ে করা অসম্ভব। এই সানব্যাটারে বলিহারি এসব আবার কেউ জনসম্মুখে দেয়, তা আবার ভবিষ্যৎ বউয়ের সামনে। ধাত, বন্ধুটাও ভালো না, আবার বউটাও আমায় বোঝে না। কেবল দুঃখ আমাকে দুষ্টু ইশারায় কাছে ডাকে, বেদনা ব্যাপী তো ঘাড়ি চেপে বসে থাকে। সুখ কি আমার মতো ডেড ডব হ্যান্ডসাম হাঙ্গে চোখে দেখে না? ইসরাজের থেকে কোনো রূপ প্রতি উত্তর না পেয়ে আশিয়ান পুনরায় ব্যস্ত কণ্ঠে শুধালো, কোন অ্যাটাক হয়েছে? ওটা কিসের শব্দ ছিল? তোর ফোন কোথায়? উনি ঠিক আছেন? ইসরাজ আফসোস মাখা কণ্ঠে বলল, জ্ঞান ফেরার পর আচমকা মিসেস লাড্ডুর প্যানিক অ্যাটাক হয়। উনি বারবার তোর খোঁজ করছিল, তাই মেডিসিন নিতে গিয়ে তোকে কল করি, কিন্তু আনফর্চুনেটলি তখন একটা ট্রান্সমিটার ব্লাস্ট হয় আর আমার ফোনটা মরে যায়। আশিয়ান স্বস্তির কণ্ঠ শুধায়, আমি কোনের সাথে দেখা করতে পারি? ইসরাজ তো মুখে বলে, এটা বাসর ঘরের গেট না মামা, যে তোমার এই টাকার জন্য আটকায় রাখবো।
ভাবনা বাদ দিয়ে বউয়ের কাছে যাও। আশিয়ান রক্তিম চোখে এক পলক তাকিয়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে চলে যায়। আচমকা ইসরাজের চোখও পড়ে তারজিয়ানের দিকে। বেচারাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। ইসরাজ উঠে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলে, কি কাহিনী করেছিস সেটা কাল সকালে ইন ডিটেলসে জানাবি। আপাতত এদিকটা আমরা সামলে নেব। তুই বাসায় গিয়ে রেস্ট নে, মেহুকে সময় দে। ইদানিং বাইরে বেশি ব্যস্ত থাকছিস। তারজিয়ান স্লান হেসে বলল, বিশাল বড় কাটা সরিয়ে ফেলেছি ভাই, এবার হয়তো ভাইয়ার লাইফটা একটু ইজি হয়ে যাবে। আসি তাহলে। ইসরাজ চোখ ছোট ছোট করে কিছু একটা ভেবে বলে। দেখে শুনে যাস। তারজিয়ান সম্মতি জ্ঞাপন করে বেরিয়ে পড়ে। ইসরাজ এগিয়ে এসে ফারজানার পাশে ধপ করে বসে পড়ে। ফারজানা বিরক্ত হয়ে বলে, আপনি এত লাগামহীন কথাবার্তা বলেন কেন? এই পরিস্থিতিতেও মানুষ এমন কথা বলতে পারে জানা ছিল না। নিজের পরিবারের কেউ হলে এতটা ভাবলেশীন থাকতে পারতেন? ইসরাজ কিছুক্ষণ চুপ থেকে স্লান হেসে বলল, আপনারা বুদ্ধিমান হলে আমাকে জোকা শাস্তে হতো না। ফারজানা ভ্রু কুঁচকে বলে, মানে? ইসরাজ গম্ভীর কণ্ঠে বলে, বিপদ আমাদের নিত্যদিনের সঙ্গী। পিচ্ছি ভীষণ অসুস্থ, কিন্তু আপনার কিংবা আমার চিন্তা কি সেটা নিরাময় করতে দিতে পারবে? আপনি যে হারে প্যানিক করেছিলেন তাতে কিছুক্ষণের মধ্যেই আপনার ভর্তি করা লাগতো। এই পরিস্থিতি সাপেক্ষেই কেবল একটা এক্সট্রা ঝামেলা। এই পরিস্থিতিটা সন্তর্পণে এড়িয়ে যেতে আপনাদের মাইন্ড ডাইভার্টের চেষ্টা করছিলাম। অন্যায় করে ফেলেছি। ফারজানা নিজের ভুলটা বুঝলো। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সরি। ইসরাজ প্রতি উত্তর করলো না। ফারজানা পুনরায় বলল, সরি বলছি তো, এবার একটা ছেড়ে ফেলুন। ইসরাজ চট করে তার মুখোমুখি হয়ে বলল, চলুন কাজী অফিসে যাই। সরির বদলে এভাবে 3 কবুল বললে সত্যি রাগ ছেড়ে ফেলবো। রাজি? ফারজানা হতভম্ব হয়ে তাকায়। ইসরাজ হো করে শব্দ করে হেসে বলে, এমনিতেই আত পাগল, এই বিরহের চরে এবার ফুল পাগল হয়ে গেছি। ডোন্ট মাইন্ড, ওকে? ফারজানা রয়ে শুয়ে ব্যাপারটা হজম করে ধীর কণ্ঠে বলে, আপনার চিন্তা ভাবনা চমৎকার। হিউম্যান সাইকোলজি বেশ ভালো বুঝেন আপনি। ফারজানার চোখের দিকে তাকিয়ে ইসরাজ বলল, একটা সুযোগ দেন। আপনার মস্তিষ্ক মন বিষয়টাও ভালো মতো বুঝে নেব। অভিযোগ করার সুযোগ দেব না। ফারজানা থমকে যায়। কথা আটকে আসে রীতিমতো। ইসরাজ স্লান হেসে বলে, জোরাজুরি করছি না, এক্সট্রা প্রেশার নেওয়ার কিচ্ছু নেই। ঘুমাবেন না? ফারজানা কিছুটা সময় নিয়ে বলে, ঘুম আসছে না। ইসরাজ স্মিত হেসে বলে, তাহলে আর কি, পাগলের পাগলামি সহ্য করুন। বাই দ্য ওয়ে, ওয়েদার কিন্তু দারুণ। ক্যান্টিনে গিয়ে 1 কাপ চায়ের স্বাদ আস্বাদন করাই যাক। ফারজানা নীরবে সায় জানিয়ে উঠে দাঁড়ায়। ইসরাজের মনে কঠোরে এক অবাধ্য ইচ্ছা জন্মায়। এই সময়টাকে আটকে না রাখতে পারার আক্ষেপটা খুব স্বর্ণপণে লুকিয়ে গেল। প্রিমার কেবিনে ঢুকে মিনিট কয়েকের জন্য আশিয়ান স্তব্ধ হয়ে যায়। প্রিমার চেহারাটা ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছে। চোখের কার্নিশে শুকিয়ে যাওয়া জলরাশির ছাপ স্পষ্ট। তার হাড্ডিসার শরীর দেখে আশিয়ানের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ পর পর প্রিমা কিছু একটা বিড়বিড় করে বলে যাচ্ছে। মেডিসিনের প্রভাবে অর্ধ অচেতন মেয়েটা মাঝে মধ্যে কেঁপে উঠছে অজানা কারণে। আশিয়ান কয়েক কদম এগিয়ে গিয়ে প্রিমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। আচমকা প্রিমা চোখ মেলে তাকায়। আশিয়ানকে দেখা মাত্রই ফুপিয়ে ওঠে। আশিয়ান অবাক হয় ভীষণ। প্রিমার ঘোলাটে দৃষ্টি দেখে বুঝতে পারে মেয়েটা আপাতত নিজের মধ্যে নেই। মনস্তিক অবস্থা অবক্ষয় এবং চরম অসুস্থতার ফলস্বরূপ ভ্রমের মধ্যে আছে। মেয়েটা কাপা হাতে তার হাতটা আঁকড়ে ধরার চেষ্টা করছে অনবরত। প্রিমার অস্থিরতা অবলোকন করে আশিয়ান সতর্ক কণ্ঠে বলে, ব্যথা পাবেন কিন্তু। প্রিমার ভাবান্তর নেই। তার ফুপানো স্বর এখন শব্দযুক্ত কান্নায় রূপ নিয়েছে। স্পষ্ট সুরে গুঙ্গিয়ে উঠে কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আশিয়ান বাধ্য হয়ে প্রিমার হাতের স্লাইনটা আলগা করে খুব সাবধানে ক্যানোলাটা সেফলি সিকিউর করে দেয়। অতঃপর তার রুক্ষ শরীরটা আলতো করে নিজের কোলের মধ্যে নিয়ে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে। প্রিমাও দুর্বল হাতে তাকে জড়িয়ে ধরে। এক নিমিষেই আশিয়ানের বুকের চলমান ঝড়টা ঠান্ডা হয়ে যায়। মস্তিষ্কের যাবতীয় চিন্তা সরে গিয়ে শিথিল হয়। এদিকে ওদিকে তাকিয়ে একটা বিশাল সোফা দেখতে পেয়ে ধীর পায়ে প্রিমাকে নিয়ে সেদিকে এগিয়ে যায়। আস্তে ধীরে সোফায় বসে প্রিমাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে আশিয়ান শান্ত কণ্ঠে বলে, এত অস্থিরতার কারণ কি ওয়াইফে?
প্রিমা অস্পষ্ট স্বরে কিছু একটা বলে যা আশিয়ানের বোধগম্য হয় না। সে আর প্রশ্ন পূর্বে না গিয়ে প্রিমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটার পালকের ন্যায় শরীরটা থেমে থেমে কেঁপে উঠছে। আতঙ্কিত হয়ে আশিয়ানকে শক্ত করে জাপটে ধরছে বারবার। আশিয়ান অবাক হলেও কিছু বলল না। সমস্যাটা গভীর একটা বুঝতে আর বাকি নেই তার। প্রিমার সান্নিধ্যে এসে ক্লান্ত আশিয়ান চক্ষুদ্বয় ঘুমে বন্ধ হয়ে আসে। বহুদিন পর এতটা শান্তি অনুভব করছে সে। তবে সমস্যা হলো সোফাটা বড় হলেও এখানে শোয়ার মতো স্পেস নাই। অন্যদিকে বউটাও ভীষণ ছোট এবং দুর্বল। দুজনের ভার বহন করার সামর্থ্য সেটা নেই। দীর্ঘক্ষণ কিছু একটা ভেবে প্রিমাকে বুকে রেখে ইসিরাজের নম্বরে কল করে আশিয়ান। বেচারা ইসিরাজ গরম চায়ের কাপে চুমুক বসিয়েছিল মাত্র। বাধ্য হয়ে কলটা রিসিভ করে বলে, কি সমস্যা তোর? আশিয়ান চোখ মুখ কুঁচকে ধীর স্বরে বলে, একটা শক্তপোক্ত কিন্তু নরম ফোমের কমফোর্টেবল বেডের ব্যবস্থা করে দে জলদি। ইসিরাজ বিষম খেয়ে বলে ওঠে,